নতুন রাজনৈতিক দল নিয়ে কঠিনভাবে ফেঁসে গেছেন সমন্বয়করা। এইদিকে সেনাপ্রধানের নির্দেশ তাদের ফাঁসি হবে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন, পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? নতুন দল তৈরি হলো, তখন তারা ব্যাপারটা প্রমাণ করলো যে এটা কিংস পার্টি হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতাই হয়েছে। তার অনেকগুলো নজির তৈরি হয়েছে। সম্ভবত এই কারণেই গতকালকে নাহিদ বলছিল যে বড় বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছোট ছোট দলগুলোকে এগিয়ে যেতে দেওয়া। দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ। আমি শুধু জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি। জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় 214টা। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে। ওটা চাইতে গিয়ে ক্ষমতা পেয়ে যাওয়ার পর এবং ইউনিসেফ সেই মেটিকুলাস প্ল্যানের যে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন 1/11-এর পর থেকে ইউনুসের মনে ছিল, ওই সময় ইউনুস করতে পারেনি। এইবার ছাত্রদের মাধ্যমে সেটা স্বপ্ন বাস্তব পূরণ করলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সব বিষয়ে এত বেশি কথা বলেন যে কখনো কখনো তার মুখ থেকে সত্যগুলো বেরিয়ে পড়ে কোনো না কোনো ভাবে। সমন্বয়কদের নতুন দলের ভবিষ্যৎ কি? তারা আজ নতুন রাজনৈতিক দল, দেখেন রাজনৈতিক ভাষা। আমি একজন সাংবাদিকের কথা শুনলাম যে আক্কল দাঁত না গজাইলে নাকি আক্কেল হয় না। রাজনৈতিক যে ভাষা, সে রাজনৈতিক ভাষার রাজনৈতিক ভাবে কথা বলতে হবে, এরকম তারা প্রথমেই খোঁচা দেওয়া শুরু করলো। রাজনীতি চলে যায় বখাটে, মাস্তান, চাঁদাবাজদের। মেধাবী তরুণেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, পদ হয়ে যায় বাণিজ্যের হাতিয়ার। ছাত্ররা যারা সমন্বয়ক, তারা যদি সরকারের অংশ না হতো, অন্তর্বর্তীকালীন সরকারের যদি তারা অংশ না হতো, তাহলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরো বেশি পরিমাণে বাড়তো। তো দর্শক, এবার নতুন রাজনৈতিক দল নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিস্ফোরিত মন্তব্য করেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, সমন্বয়কদের এবার শেষ রক্ষাও হবে না, তারা ফাঁসিতে ঝুলবেন নিশ্চিত। কারণ তাদের এই রাজনৈতিক দলকে কেন্দ্র করে তারা কঠিনভাবে ফেঁসে যেতে চলেছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের সাধারণ জনগণ তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। এইদিকে আবার বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদের উপর কঠিন ক্ষোভ প্রকাশ করতেছেন। এই সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে তাদের সমস্ত মূল ঘটনা, মূল রহস্য, তাদের মূল উদ্দেশ্য, গোপন কিছু চাঞ্চল্যকর তথ্য তারা হাতে এসে পৌঁছে গিয়েছে। মহাবিপদে পড়তে চলেছেন এই সমন্বয়ক এবং তাদের রাজনৈতিক দল। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আরো চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন, কারণ প্রতিবেদন রয়েছে বিস্তারিত। বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে প্রতিবেদনগুলো দেখতে থাকুন। আমি চাকরি দিয়েছি, শিক্ষার্থী সমাজে চোখ করে দিয়ে দিয়েছে। যদি জাতীয় নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করে, সেটার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। রাজনীতি করা লাগবে না বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? সংস্কার করেছিলেন শেখ মুজিব, এক দেশ বাংলাদেশ। এখনো তারা সংস্কার করবে দলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তারা স্থানে আসার পর, তারা পদে আসার পর, কেন পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? তারা তো দেশকে স্বাধীন করার জন্য পদের জন্য নামে নাই, শিক্ষার্থীরা তো পদের জন্য নামে নাই। কিন্তু কি আপনার যে নির্বাচন হবো, আমরা প্রধানমন্ত্রী যাব, আমাদের দল ছাড়া অন্য কোনো দল এই সরকারে যেতেই পারবে না। আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই, ওরা টিম আছে। ধর্ষণের বিরুদ্ধে কি বলছেন? ওরা টিম বলছেন আপনারা? ধর্ষণের বিরুদ্ধে কি ওরা টিম বলছেন? রাজনীতি করা লাগবে না বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। আমি চাকরি দিয়েছি, শিক্ষার্থী সমাজে চোখ করে দিয়ে দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এনসিপি, সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে। এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সোকল কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে, সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি, পারসেপশন আছে। কিন্তু ক্রুড কোনো কিছু যদি দেখা যায়, এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য, সেটা একটা বিভৎস পরিস্থিতি তৈরি করবে। আমাদের সতর্ক থাকা দরকার।
এই দলটা যখন তৈরি হচ্ছে, গতকাল ঘোষণা হচ্ছে, ঠিক সেই সময়ই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। আমরা সবাই দেখেছি, অনেকেই দেখেছি, আমি আসবো সেই জায়গায়। সেটা যদি সত্য হয়ে থাকে, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আই রিপিট, এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন। আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে, কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি। হেডলাইন হচ্ছে যুগান্তরে এরকম, সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি 9 সেপ্টেম্বর। এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন, তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে প্রোটোকল দেওয়া হয়। মানে ওই সমন্বয়করা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে, প্রশ্ন তখন উঠেছিল। এবং এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে। কিন্তু এই যে আমার ব্যাখ্যা হচ্ছে তারা চায়নি, আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না, কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডিনাউন্স করেছেন। এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক 5টা বাস চালকসহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন, যেই 5টা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা, লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে। মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি, প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটিকে তার দখল বুঝিয়ে দিতে হবে। আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া, দখল নিয়ে নেওয়া, রিকুইজ করা বলি আমরা, রিকুইজ করা, সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন। এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না, তার চাইতে জরুরি কথা। কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেয়া হবে? আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে এটা জেনুইন কাগজ, এটা নাও হতে পারে, কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি। যদি সঠিক হয়ে থাকে, এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে, কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য? আমাদের মনে আছে 31 ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট হাঁকডাক হয়েছিল, ঘোষণা হয়েছিল, সেদিন একটা ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল, বেশ টিজার দিয়ে আগের দিন থেকে। সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল। সেই ক্ষেত্রে কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি, কিন্তু এবার দেখলাম, যদি সত্য হয়ে থাকে। তার মানে এটা খুব আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না, লজিস্টিক্স দিয়েও এই দলটাকে সমর্থন করছে, এই দলটাকে গড়ে উঠতে দিতে চাইছে। বাজারে কিন্তু প্রচুর ফিসফাস আছে, গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে, এরকম ফিসফাস আছে এবং এই ফিসফাসগুলো খুব অমূলক তাও না। সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে, যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন, প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট, তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না, তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াসড তাদের প্রতি, এই ধরনের ইন্টারপ্রিটেশন করা যায়। সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে, এটা খুব ভয়ঙ্কর বার্তা দেয়। এই চিঠিটা কি মিথ্যা? তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই। তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে, এটা ফেক, এবং নাগরিক কমিটির যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে। এতগুলো ঘন্টা পেরিয়ে গেল, কেউ তো কিছু বললেন না। আর যদি দিয়ে থেকেছেন, এটাই মনে হয়, কারণ এতক্ষণে কোনো রকম কোনো রিজয়েন্ডার নেই, তারা এইসব জানাননি, তাহলে কিসের ভিত্তিতে দিয়েছেন? এটা শুধু জেলা প্রশাসক না, এটা সরকারকেও জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাস দেবে। বহুবার বলেছে বাংলাদেশ, শেখ হাসিনা, এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন, আমরা চাই, আমরা নিজেরাও চাই। তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে, তারা মনে করেন র্যাডিক্যালি সব এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো, কিছু আইন পরিবর্তন করে ফেলবো, একটা সেকেন্ড রিপাবলিক করে ফেলবো, সব কিছু সুন্দর হয়ে যাবে। সরি, আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট। কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এটা ওভাবেই করতে হবে, এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরও খারাপ করে ফেলবো। যাই হোক, নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল, এগুলো থাকবে। রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না, কিন্তু এটা হলো। নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে। আর নাগরিক কমিটি এখন তো তারা দলই হয়ে গেছেন, নাগরিক কমিটির লোকজন যাচ্ছেন তারা দিক, বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে, সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে, প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে, সরকারকে ব্যাখ্যা দিতে হবে। বলেছিলাম যে এই সরকার যখনই তার এই নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে, তখন যে ঝুঁকিটা তৈরি হয়, এ ধরনের কিংস পার্টি যখন তৈরি, এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে, তখন নির্বাচনটা সহি হবে, এই বোধটাও নষ্ট হতে থাকে। এটাই অ্যালার্মিং। ডক্টর ইউনূসের সরকার সম্ভবত এই কারণেই গতকালকে নাহিদ বলছিল যে বড় বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছোট ছোট দলগুলোকে এগিয়ে যেতে দেওয়া, না হলে তারা আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠবে। গতকালকে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে মোটামুটি প্রত্যেক দলেরই যারা রাজনৈতিক প্রধান আছেন মোটামুটি তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখেছি বিএনপি স্বাগত জানিয়েছে, এবং রুহুল কবির রিজভী সাহেব দলটির এত বড় একটা অবস্থান থেকে ছাত্রদের সেই অনুষ্ঠানে গিয়েছেন, দেখেছেন। জামাতের যিনি গেছেন খুবই হাসি খুশি, যেন মনে হচ্ছে নিজের ছেলে বা ভাই থাকে না যে সফলতা পাইলে, পরীক্ষায় পাশ করলে যে খুশিটা ওইটা ছিল, কিন্তু রিজভী সাহেবের চেহারা গত 6 মাসের মধ্যে
6 মাস আগে সবসময় তিনি রিজার্ভ মোডে থাকতেন, আর গতকালকে প্রথমবারের মতো আমি 6 মাসের মধ্যে দেখলাম যে তিনি আবারও রিজার্ভ মোডে আছেন। ওনার চেহারা খুব শক্ত। তো আজকে সেই রিজার্ভ মোডটা কেন প্রকাশিত হয়েছে? বেসিক্যালি তিনি অবজারভেশন করেছেন যে এই দলটা কি করে, এদের রাজনৈতিক মতাদর্শের গোড়াটা কোথায়, ভিত্তিটা কোথায়, পলিটিক্যাল ফিলোসফিটা কি। যেখানে আমরা দেখলাম আবু সাইদের পরিবারে দাওয়াত পান, অনেকে বলতেছেন এটাতে কি হয়েছে, আরে ভাই এত তাড়াতাড়ি, এটা অপমানজনক। আমি 100% মনে করি আপনার কাছে বানানো অন্য লাগতে পারে, ওই যে আপনি হয়তো দলের সাপোর্টার, সেই জন্য আপনি এখন এরা যা করবে সব মেনে নেবেন। আবু সাইদ রিদিয়া যে ইতিহাস শুরু, আবু সাইদ রিদিয়া প্রতিদিন যারা মুখে ফেনা তোলে, আবু সাইদের পরিবারের একটা চেয়ার অথবা একটা জায়গা ওই মঞ্চে দরকার ছিল, ছবিতে না। বঙ্গবন্ধু ছবি তুলে আওয়ামী লীগের তারা খালি মনে করতো যে বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আসলে ছিল। জিয়ার ছবি তুলে সবাই মনে করে যে জিয়াউর রহমানের চেতনা আদর্শ আসলে কি তাই? ভিতরে ভিতরে সবগুলো হারামি, যার কারণে দলগুলোর 12টা বাজে গেছে। তো কালকে এই ঘটনাই ঘটছে। আচ্ছা যাই হোক, এখন এই নানান বিষয়কে অবজারভেশন করে আজকে রিজভী সাহেব বলছেন জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপি এইটার আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও এই রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন তিনি খুঁজে পাননি। আজকে একটা প্রোগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক একটা আলোচনা অনুষ্ঠানে তিনি বলছেন যে আজ দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকেই তো বিএনপির জন্ম হয়েছে, কিংস পার্টি। আচ্ছা, কারণ বাংলাদেশের প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি, এটা অনেকে বলে থাকেন। ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছেন, এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এইটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। আজ অনেকে দল করেছেন, আমি গতকাল যারা নতুন দল করেছেন তাদের এখানে উপস্থিত ছিলাম, তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু কোন রকম পলিটিক্যাল ফিলোসফি আমি তাদের মধ্যে পাইনি। এখানে বিষয়টা কি, বাঙালি ধরেন কোথায় রাজধানী কোথায় খেতায় মতনই, এগুলো মাঝে মাঝে আমরা এক করে ফেলি। যে আওয়ামী লীগের শাসনামলে একটা জিনিস হয়েছিল যে রাস্তার একটা কাজের বুয়া, বস্তির একটা নেশাখোর মালখোর, সেও যদি এসে শেখ হাসিনা নিয়ে 4টা কথা বলতো, বহুত জ্ঞানী শিক্ষিত মানুষ তার ফ্যান ফলোয়ার হয়ে যেত। আমরা খুব দ্রুত মাথায় তুলি, ঠিক আছে, আগে পিছিয়ে ভাবি না। তো রিজভী সাহেবের বক্তব্য যে গতকালকে এখানে যাই হয়েছে রাষ্ট্র সম্পর্কে তারা কোনো ফিলোসফি দিতে পারে নাই, আর জিয়াউর রহমানের সাথে এদের তুলনা এটা কোনোভাবেই এলাও করার মতন বিষয় না। কারণ জিয়াউর রহমান একটা আলাদা জিনিস। ছাত্ররা মনে করছে যে জিয়াউর রহমান আর এখানে আলাদা কিছু নাই, আমরাই এখন অনেক কিছু, ভবিষ্যতে আমরা দেশকে করবো। আমি এদের মুজিবটা কিন্তু এরকমই একবার বলেই ফেলছিল যে জিয়াবাদ মুজিববাদ দেশ থেকে বিতাড়িত করতে হবে। এখন টেনশন তো কিছুটা আছে, মূল টেনশনটা হচ্ছে সরকারে বসে আছে এদের দুজন বন্ধু, সরকারের প্রধান, এদের উপদেষ্টা, রাজনৈতিক দলটার কোথাও না কোথাও। তো বিএনপি স্বাভাবিকভাবে টেনশন হবেই। আমি বললাম না, আজকের ভিডিওগুলো দেখলেই বুঝবেন আগামী দিনে মোটামুটি কি ঘটবে। এদের রাজনৈতিক ফিলোসফি আসলে কিন্তু নাই, আমার কাছে এদের রাজনৈতিক ফিলোসফি খুঁজে পাই না, কথার দিক থেকে ছাড়া কাজের দিক। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সব বিষয়ে এত বেশি কথা বলেন যে কখনো কখনো তার মুখ থেকে সত্যগুলো বেরিয়ে পড়ে কোনো না কোনোভাবে। শনিবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা এসেছে, সহস্রাধিক বাস নিয়ে এসেছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে তাদেরকে আনা হয়েছে তার একটি ধারণা অনেকেই করছেন। এমন একটি চিঠি বেরিয়েছে পিরোজপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি ডিও লেটার 5টি বাস রিকুইজিশনের, এবং অনেকেই মনে করেন যে এটি হয়তো লিক হয়েছে, আর অন্যগুলো তো হয়তো লিক হয়নি, এবং এটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে এটিকে কেন্দ্র করে। সেই জায়গা থেকে প্রেস সচিবের কাছে রবিবার প্রশ্ন ছিল জেলা প্রশাসক, পিরোজপুর জেলা প্রশাসক এই ধরনের চিঠি দেন কিভাবে। সেখানে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বেশ কিছু বাড়তি কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, পিরোজপুর জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি, তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। খেয়াল করুন কথাগুলো। এবং ডিসি আশরাফুল আলম জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছিল, এই জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছে। এর সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছে। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। এবার তাহলে কিছু প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির নেতারা এতটাই শক্তিশালী যে তারা চাপ দিয়েছে আর ডিসি বাস রিকুইজিশন করতে বাধ্য হয়েছেন। অন্য কোনো দল যদি এই ধরনের চাপ দেয়, কোন জেলার ডিসি কি এই ধরনের বাস রিকুইজিশনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে কোনো দলীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য? এবং তারপরে প্রশ্ন বলি যে চাপ দিলেই কি ডিসিরা এ ধরনের রিকুইজিশন দিতে বা দেওয়ার বিষয়টি তার এখতিয়ারের মধ্যে রাখে কিনা? এবং তিনি কি বললেন যে বাস রিকুইজিশন করে দিয়েছেন কিন্তু কোনো ধরনের খরচ বা পেট্রোল দেয়নি সরকারি খরচ থেকে বা ডিসি অফিস থেকে। এখতিয়ার বহির্ভূতভাবেই তো ডিসি কাজটি করেছে, এটাই তো সহযোগিতা, এটাই তো সরকারি পৃষ্ঠপোষকতা। এর আবার ভাড়া দেওয়া লাগে কি জন্য, তেল দেওয়া লাগে কি জন্য, আর তেলের টাকাও যে দেয়নি তারও কি গ্যারান্টি? এখন তো ইনভেস্টিগেট করা প্রয়োজন যে আসলে সরকারি কোষাগার থেকে কোনো ধরনের টাকা দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নগুলো তো সামনে আসে। আবার তিনি নিজেই বলছেন যে
প্রকাশ হওয়া গোপন চিঠিতে বাস রিকুইজিশনের কথা বলা হচ্ছে, গোপন চিঠিতে, মানে কতটা স্ববিরোধী তিনি। একই সঙ্গে আবার বলছেন যে এটির সঙ্গে ডিসি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই, ডিসি অফিসের সংশ্লিষ্টতা নেই। আবার তিনি বলছেন গোপন চিঠিতে রিকুইজিশনের কথা বলা হচ্ছে, মানে উনি কিভাবে কি বলেন এটি তো মেলানোর কোনো ওয়ে নেই। নিজেই নিজেকে বিতর্কিত করে তোলেন এবং এটি যে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতা, তার তো কোনো ধরনের রাগঢাক করার সুযোগ পাচ্ছেন না। তিনি এবার বলছেন দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই। ভূমিকা তো অবশ্যই আছে। ডিসি অফিস কি সরকারের বাইরে? এবং এটি তো সবাই এখন মনে করে যে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি, এবং সেই কিংস পার্টির অন্যতম একজন সহায়ক শক্তি হচ্ছেন প্রেস সচিব। এটি অনেকেই মনে করেন। নইলে নাহিদ ইসলাম যে গত কয়েকদিন আগে পদত্যাগ করলেন, এই দলের আহ্বায়ক পদে যাওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন। আচ্ছা, পদত্যাগ করার পরেও আমরা তাকে সাংবাদিক সম্মেলন করতে দেখেছি। সেই সাংবাদিক সম্মেলনে কাদের পাশে বসে করেছেন? এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বা উপপ্রেস সচিব আরও যারা ছিলেন, তাদের দুজনকে সাথে নিয়েই তো তিনি, নাহিদ ইসলাম, প্রেস কনফারেন্সটি করলেন। তিনি বললেন যে কী জন্য তিনি পদত্যাগ করেছেন না করেন, তিনি করলে তো এই কথাগুলো তো একা বলবেন। এবং কোন প্রোটোকলে পদত্যাগ করার পরে একজন অব্যাহতি দেওয়া বা অব্যাহতি পাওয়া উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বসতে পারেন, এর কি ব্যাখ্যা দিবেন? ব্যাখ্যা তো তারা নানান ধরনের, নানান টালবাহানায় বিভিন্ন ধরনের উত্তর দিতেই থাকেন। কিন্তু এই যে প্রশ্নগুলো বেরিয়ে আসছে, অন্তর্বর্তী সরকার সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে, শফিকুল আলম একই সঙ্গে এই কথাটিও বলেছেন। এগুলো তো লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে পড়ে না কোনোভাবে। আরেকটি কথা এর সঙ্গে উল্লেখ করতে হয় যে এত টাকা খরচ হলো একটা পার্টির আত্মপ্রকাশে, যেটি ছাত্রদের পার্টি বলা হচ্ছে, খরচটি কোত্থেকে এলো? এবং সেই প্রশ্নের জায়গা থেকে একটি বেসরকারি টেলিভিশন টক শোতে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সারওয়ার তুষার তিনি কি ব্যাখ্যা দিয়েছেন? তিনি বলেছেন যে তাদের 187 জন জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল। জাতীয় নাগরিক কমিটি থেকে তো জাতীয় নাগরিক পার্টি, যাই হোক, সেই কমিটি 187 জন সদস্য ছিল। তাদের নিয়ম হচ্ছে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া। সেই টাকা থেকে নাকি খরচগুলো উঠানো হয়েছে। আচ্ছা, 1000 টাকা করে দিলে প্রতি মাসে কত টাকা আসে? 1,87,000 টাকা। তিনি বলেছেন যে কেউ 5-10 হাজার টাকাও দেয়, আমি ধরে নিলাম আরও 1 লাখ টাকা হয়, 2,87,000 টাকা। এটি দিয়ে নাকি তাদের সব ধরনের খরচ চলে। তারা রাজধানী বাংলা মোটরে যেই অফিসটি নিয়েছে, সেই অফিসের ভাড়া কত? ন্যূনতম 50,000 থেকে 1 লাখ টাকা। তো 4-5 মাস আগে বা 5-6 মাস আগে যদি জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়ে থাকে, প্রতি মাসে কয় টাকা এসেছে আর তাদের অফিস খরচ কয় টাকা গিয়েছে? এর মধ্যে তো তারা নানান ধরনের কর্মসূচি পালন করেছে। সেই টাকাগুলো কোথায় গেছে? সবচেয়ে বড় কথা, ধরে নিলাম যে 1 টাকাও খরচ হয়নি তর্কের খাতিরে। টাকা তো আর কোত্থেকে আসে, এগুলো আমরা আসলে এইভাবে মন্তব্য করা নিশ্চয়ই ঠিক হবে না যে এক্স্যাক্টলি হিসাবে এখনই দিই কোনো তথ্য প্রমাণ ছাড়া। সেগুলো তো খুঁজলে অবশ্যই অনেকের কাছে আছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমি যদি ধরে নিই 1,87,000 আর আরও 5-10 হাজার টাকা করে কেউ বেশি দেয়, গড়ে 2,27,000, 3 লাখ টাকা, তো 5 মাসে 15 লাখ টাকা। যেই অনুষ্ঠানটি হয়েছে আত্মপ্রকাশের রাজধানীতে মানিক মিয়া এভিনিউতে, কারো কি মনে হয় যে 15 লাখ টাকা খরচ হয়েছে? প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। আশা করতেছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। সম্মানিত দর্শক, সবশেষে একটা কথাই বলবো, সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছে তাদের এই রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর। যাই হোক দর্শক, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।